পাহাড়ি উপত্যকার মাঝখানের একটি ছোট্ট পুকুর এবং সেই পুকুরের চারপাশে সুন্দর গাছপালা দিয়ে ঘেরা এবং পুকুরের বেষ্টনীর ওপর বসে আছে দুটি মেয়ে। তাদের মধ্যে একটি মেয়েকে দেখতে অসম্ভব রকমের সুন্দরী এবং রূপবতী। তারা বসে সেখানে গল্প করছিল এবং হাসাহাসি করছিল। দেখে বোঝা যাচ্ছিল যে তারা এখানে গোসল করার জন্য এসেছে। সাধারণত এই উপত্যকায় কেউ যাতায়াত করে না, আর দিনের বেলা মানুষের আনাগোনা খুব বেশি থাকলেও রাতের বেলা এদিক দিয়ে ভয়েই কেউ যাতায়াত করে না। কারণ হচ্ছে জায়গাটা বেশ শুনশান এবং পাহাড়ি অঞ্চল হবার কারণে এই জায়গা দিয়ে মানুষজনের বসবাস এবং সমস্ত কিছু কম। পাহাড়ের শেষ মাথার একদম চূড়ার সাইডের এক উপত্যকায় বাস করত একটি ছেলে। ছেলেটি ছিল মুসলিম ছেলে এবং তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ স্বভাবে একটু চাপা ছিল। সে এবং তার মা সেখানে বসবাস করত। আব্দুল্লাহর বাবা গত হয়েছে বেশ কয়েক বছর হয়েছে। আব্দুল্লাহ পাহাড়ি এই উপত্যকার বিভিন্ন ফলমূল এবং নানান জিনিস বাজারে বিক্রি করেই তাদের সংসার চালাতো। আর তাদের কিছু ভেড়া এবং বকরি ছিল, সেইগুলোকেই তারা লালন পালন করে তাদের দুধ দহন করে এবং মাংস বিক্রি করেই তারা মূলত জীবনযাপন করত। তো আব্দুল্লাহ ওই রাতের বেলা বাজার থেকে বাড়ির দিকে যাওয়ার জন্য ফিরছিলেন। আজকে তার দুটো বকরি বিক্রি করে দিয়ে এসেছে, কারণ তাদের কিছু টাকার প্রয়োজন। সে যখন ওই রাস্তা দিয়ে ফিরছিল, হঠাৎ করেই হাসাহাসির শব্দ শুনে আব্দুল্লাহ গাছের আড়াল থেকে সেই পুকুরের দিকে নজর করল। পুকুরের দিকে নজর করে দেখতে পেল দূরে দুটি মেয়ে পুকুর পাড়ে গোসল করছে। সাধারণত এই পুকুরে কেউ গোসল করার জন্য আসে না, আর দিনের বেলা তো কাউকেই দেখা যায় না। তাহলে রাতের বেলা এই মেয়ে দুটি এখানে কিসের জন্য এসেছে? আব্দুল্লাহ খানিকটা সামনে গিয়েই গাছের আড়ালে লুকিয়ে থেকে সেই মেয়ে দুটিকে দেখতে লাগলো। তাদের মধ্যে থেকে একটি মেয়ে এত বেশি সুন্দরী যে আব্দুল্লাহ সত্যি দেখে হতভম্ব হয়ে গেল। আব্দুল্লাহর বয়স তখন 18-19 বছর হবে, সদ্য যুবক, এবং তার এরকম একটা সুন্দরী মেয়ে যদি দেখতে পায় তাহলে সেটা দেখে নিশ্চয়ই তার মনের মধ্যে অন্যরকম অনুভূতি জাগবে। আব্দুল্লাহ গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল মেয়েগুলো কি করছে। তারা হাসাহাসি করছে এবং গল্প করছে। আব্দুল্লাহ মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। খানিকক্ষণ বাদে সেই মেয়ে দুটি পুকুরে ঝাঁপ দিল এবং সাঁতার কাটতে লাগলো। আব্দুল্লাহ অপলক দৃষ্টিতে সেই মেয়ে দুটির গোসল করা দেখছিল। খানিকক্ষণ বাদে তারা যখন পানি থেকে উঠল, দূর থেকে খুব ভালো একটা বোঝা যাচ্ছিল না, তবে এতটুকু বোঝা যাচ্ছিল যে তারা এখন কাপড় চেঞ্জ করবে। আব্দুল্লাহ হঠাৎ করেই নিজের মনেই ভাবল সে এটা কি দেখছে। মূলত মেয়েটাকে দেখেই তার চোখ ছানা বড়া হয়ে গিয়েছে। এই কারণেই মূলত সেখানে দাঁড়িয়েছিল। তারপর সে ভাবল, চিচি, সেই সব কি দেখছে? দুটো মেয়ে গোসল করছে আর আড়াল থেকে লুকিয়ে কাপুরুষের মতো আমি এখানে দাঁড়িয়ে দেখছি। এটা আসলেই উচিত না। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গেই সেখান থেকে চলে গেল এবং বাড়ি চলে গেল। বাড়িতে যাবার পর আব্দুল্লাহ তার মাকে বলল, মা, ঘুমিয়ে পড়েছ? আমি আব্দুল্লাহ এসেছি। তখন আব্দুল্লাহর মা তাদের ছোট্ট ভাঙাচোরা করে ঘর থেকে বেরিয়ে বললেন, বাবা আব্দুল্লাহ, তুই এসেছিস? ছাগল কি বিক্রি হয়েছে? আব্দুল্লাহ তখন বলল, জি আম্মা, বেশ ভালো দামে বিক্রি করেছি, যার কারণে এতটা দেরি হয়ে গেল। আমি বাজার নিয়ে এসেছি। আব্দুল্লাহর মা তখন বলল, এত দেরি করলি কিসের জন্য? আমি সেই কখন থেকে বসে আছি, এখনো রান্না চড়াইনি। তুই বাজার নিয়ে আসবি, তারপর রান্না চড়াবো। আব্দুল্লাহ তখন বলল, আচ্ছা ঠিক আছে মা, এখানে চাল ডাল সবজি সবকিছুই আছে, আর সামান্য মাংস নিয়ে এসেছি, এগুলো তুমি এখন রান্না করো। তুমি আসলে আমার দেরি হয়ে গিয়েছে, সেজন্য আমি দুঃখিত। তারপর আব্দুল্লাহ তার মায়ের হাতে সেই খাবার এবং সবজিগুলো দিয়ে তিনি কুয়ার ধারে চলে গেলেন। সাধারণত এই অঞ্চলগুলোতে তেমন প্রাকৃতিক পানির উৎস ছাড়া পানির উৎস নেই। ওইখানে একটা গভীর কুয়া আছে। সেই কুয়ার মধ্যে থেকে আব্দুল্লাহ বালতি টেনে পানি উপরে উঠালেন। কুয়াটা পাথর দিয়ে বেষ্টনী দিয়ে তৈরি একটা সুন্দর কুয়া। সেই কুয়া থেকে সে পানি বের করে সেখানে হাত মুখ এবং ভালো মতো পরিষ্কার হয়ে ঘরে চলে আসলেন। ঘরে এসে দেখলেন কি যে তার মা সুন্দর মতো রান্না করতে বসে গিয়েছে। আব্দুল্লাহ মায়ের সঙ্গে চুলার ধারে বসে তার রান্না দেখতে লাগলো এবং তার মাকে সাহায্য করতে লাগলো। আব্দুল্লাহরও বেশ খানিকটা ক্ষুধা লেগেছে। বাজার থেকে ফেরার সময় আব্দুল্লাহ তার মায়ের জন্য একটা খাবার নিয়ে এসেছিল। সেই খাবারটা তাকে দিতে মনে নেই। পকেট থেকে বের করে তার মায়ের দিকে বাড়িয়ে দিল। তার মা বলল, এগুলো কেন এনেছিস? শুধু শুধু টাকা নষ্ট করিস। আমি বললাম, তোমার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, সেই কখন দুপুরে হাফ পেট খেয়ে আমি বেরিয়েছি, তুমিও তো তাই খেয়েছো। আমার মনে হয় যে তুমি
পুরোপুরি না খেয়েই আমাকে খাইয়েছ, সেজন্য তোমার জন্য এই জিনিসটা নিয়ে এসেছি, খাও। আব্দুল্লাহর মা তখন কান্না করে দিলেন। আব্দুল্লাহ ছেলেটা ছোট হলেও তার মধ্যে মায়া মমতা এবং সমস্ত কিছুই বিদ্যমান। তারা রান্নাবান্না শেষ করে রাতে তৃপ্তি করে খেল। তাদের 2 পেট জোটে, আবার 1 পেট জোটে না, এরকম ধরনের জীবনযাপন করে সে। আব্দুল্লাহ যে জামা কাপড় পরে সেগুলোতেও বেশ কিছু জায়গায় সেলাই দেওয়া, সেলাই করেই পরা ছাড়া আর কোনো উপায় নেই। তারপর আব্দুল্লাহ খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় ঘুমাতে গেল। তাদের একটাই রুম ছিল। আব্দুল্লাহ বারান্দায় ঘুমাতো, কারণ হচ্ছে বকরিগুলোকে পাহারা দেওয়ার জন্য তাকে বারান্দায় থাকতে হবে। যদি চুরি হয়ে যায় সেই ভয়েই সে বারান্দায় ঘুমাতো। সে যখন বিছানায় গেল তখন গিয়ে মনে মনে ভাবতে লাগলো সেই মেয়েটির কথা। কি অসম্ভব রূপবতী মেয়ে! এরকম রূপবতী মেয়ে এই উপত্যকায় কোত্থেকে এসেছে সেটা ভেবেই আব্দুল্লাহর কেমন যেন অন্যরকম লাগছে। তার কেমন যেন সেটা ভেবেই ঘুম আসছে না। এগুলো চিন্তা করতে করতেই সে কখন ঘুমিয়ে পড়ল। রাত তার গভীর ঘুম হলো। পরের দিন সকালবেলা উঠে তার বকরিগুলোকে নিয়ে পাহাড়ি উপত্যকার দিকে চড়াতে গেলেন। কারণ হচ্ছে সেগুলোকে তো ঘাস খাওয়াতে হবে, এবং ঘাস না খাওয়ালে দুধ হবে না। খুব সকাল সকাল উঠে আব্দুল্লাহ তার বকরিগুলো নিয়ে বাড়ির পাশেরই এক উপত্যকায় চলে গেল, এবং সেখান থেকে ছাগলগুলোকে ঘাস খাইয়ে 7টা-8টার দিকে বাড়ির দিকে ফিরে দুধ দহন করলো, এবং সেই দুধগুলো নিয়ে বাজারে চলে গেল। বাজারে গিয়ে সেগুলো বিক্রি করে তারপর বাড়িতে চলে আসলো। আব্দুল্লাহ সারা দিন মূলত এভাবেই কাটে, বকরিগুলোর পেছনে সময় দিয়ে, তারপর টুকটাক এদিক ওদিক কাজ সেরে সে মূলত এগুলো করেই জীবন ধারণ করে। আর যেহেতু তাদের অঞ্চলে শিক্ষা দীক্ষার তেমন কোনো ব্যবস্থা নেই, সেহেতু সে এরকমভাবে তার মায়ের কাছ থেকেই শিখেছে টুকটাক। তার মা একজন শিক্ষিত মহিলা, মোটামুটি কায়দায় 10ম শ্রেণী পাশ করেছে, এবং আব্দুল্লাহ তার মায়ের কাছ থেকেই সবকিছু শিখেছে। যাই হোক, সারাদিন এইভাবে পার হয়ে গেল। আব্দুল্লাহ সন্ধ্যার দিকে মনে মনে ভাবল যে আজকেও কি সেই মেয়েটা ওইখানে আসবে। তারপর সে ভাবল হয়তো সেদিন ভুল করে বা শখের বশে এসেছিল, তাই ভেবে আব্দুল্লাহ আর সেদিকে মনোনিবেশ করল না। এই ঘটনার আরও 4 দিন পর আব্দুল্লাহ ওরকম সন্ধ্যার একটু পরপর 9টা-10টার দিকে বাজার থেকে আবার বাড়িতে ফিরছিল। সেদিনও সে বকরি নিয়ে বাজারে গিয়েছিল, তবে সেদিনকার বকরি তার বিক্রি হয়নি। সে বকরিগুলোকে নিয়ে ওই পথ ধরেই বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ করে সে লক্ষ্য করল যে সেই পুকুর পাড়ে আবার হাসাহাসির শব্দ হচ্ছে। আব্দুল্লাহর সাথে বকরি ছিল, সেজন্য সে কাছাকাছি যেতে পারবে না, যার কারণে সে বকরিটা দূরে বেঁধেই সেই পুকুরের পাড়ে আবার চলে গেল। কেন জানি না আব্দুল্লাহর ওই মেয়েটাকে দেখতে ভালো লাগছিল। কেন ভালো লাগছিল সেটা আব্দুল্লাহ বলতে পারবে না। তারপর যখন সে সেই মেয়েটাকে গোসল করা অবস্থায় দেখছিল, হঠাৎ করেই আব্দুল্লাহর জোরে একটা হাঁচি বের হয়ে গেল। হাঁচি বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই মেয়ে দুটি গাছের দিকে দেখল, এবং মেয়ে দুটির চোখাচোখি হয়ে গেল আব্দুল্লাহ। সেটা দেখে সেই মেয়ে দুটো হঠাৎ করেই সেখান থেকে সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেল। আব্দুল্লাহ তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মেয়ে দুটি কি ছিল সেটা ভেবেই তার চোখ একদম ছানা বড়া হয়ে গেল। সে কিঞ্চিত ভয় পেয়ে সেইখান থেকে দৌড়ে তার ছাগলের কাছে আসলো, এবং ছাগলটাকে নিয়ে সে এক দৌড়ে অমুক পাহাড়ি উপত্যকায় চলে গেল, এবং বাড়িতে ঢুকেই সে হাঁপাচ্ছিল। আব্দুল্লাহর মা বলল, কি হয়েছে? আব্দুল্লাহ তখন বলল, না না, কিছু হয়নি। আব্দুল্লাহ তখন হাত মুখ ধুয়ে খাবার খেয়ে ঘুমাতে গেল। ঘুমের মধ্যে সে আজে বাজে স্বপ্ন দেখল সেই মেয়েটি ভূত হয়ে তার কাছে এসেছে এবং তার গলা চেপে ধরেছে। মাঝরাতে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আশেপাশে তাকিয়ে দেখে কোথাও কিছু নেই, শুধুই সে খারাপ একটা স্বপ্ন দেখেছে। পরের দিন সকালবেলা উঠে আব্দুল্লাহ তার ছাগলগুলোকে নিয়ে আজকে একটু অন্য উপত্যকায় গেল ঘাস খাওয়ানোর জন্য। সাধারণত সে মাঝে মধ্যেই এই কাজটা করে থাকে। এবার যেখানে গিয়েছে সেই জায়গায় বেশ ঘন বনাঞ্চল আছে, এবং সেই বনাঞ্চলের মধ্যে বেশ সুন্দর পাহাড়ি ঘাস পাতা পাওয়া যায়, যেগুলো খেলে ছাগলের দুধও ভালো হয়, আবার ছাগল দ্রুত বলে। সেজন্য আব্দুল্লাহ মাঝে মধ্যে এই কাজগুলো করে। সে ওই চরে ছাগলগুলোকে রেখে সেই বনাঞ্চলের মধ্যে ঢুকে গেল। সেখান থেকে বেশ কিছু ডালপালা ভেঙে আনার জন্য গিয়েছে, এবং বেশ কিছু পুষ্টিকর খাদ্যও আছে। আব্দুল্লাহ সেখানে যাওয়ার পর হঠাৎ করে লক্ষ্য করলো কেউ একজন তার উপর হামলা করেছে, এবং আব্দুল্লাহ সজোরে পেছনের দিকে সরে গেল। একটা জন্তুর মতো কোনো একটা জিনিস। তারপর আব্দুল্লাহ সেই জিনিসটাকে কাটিয়ে অনেক জোরে দৌড়ে সেই জঙ্গলের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসলো। সে এবারেও অনেকখানি ভয় পেয়েছে। জন্তুটা দেখতে হরিণের মতো এবং খচ্চরের মতো কোনো কিছু একটা ছিল, কিন্তু আব্দুল্লাহর উপর কেন হামলা করলো সেটাই তো সে বুঝতে পারছে না। সে হাঁপাতে হাঁপাতে সেই উপত্যকার কাছে এসে দেখে তার
ছাগলের কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ তখন তাকে বলল যে, এই যে মশাই, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন এবং আমার ছাগলগুলো কি আপনি চুরি করতে এসেছেন নাকি? ছাগলের কাছে কি করছেন? তারপর সেই জিনিসটা সামনের দিকে ঘুরলো। সেই জিনিসটা একটা ছেলে নাকি মেয়ে বোঝা যাচ্ছে না, কারণ তার পরনের পোশাকটা খুবই অদ্ভুত। সে তখন একজন পুরুষের কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কি করছেন? আপনি যখন তখন যেখানে সেখানে চলে যান। এটা বলে সে সামনের দিকে হাঁটা শুরু করলো। আব্দুল্লাহর মাথায় কিছুই ঢুকলো না। আসলে জিনিসটা কি ছিল সে একটা মানে সব মিলিয়ে আব্দুল্লাহর মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হলো, খুব ভয়ের অনুভূতি। সে কি করছে এবং তার সাথে সব কি করছে আব্দুল্লাহ কিছুই বুঝতে পারছে না। তারপর সে ওই দিন ছাগলগুলোকে নিয়ে বাড়ির দিকে চলে আসলো। বাড়িতে এসে দেখলো তার মা ভীষণ রকমের অসুস্থ। তার মা অসুস্থ এবং চিকিৎসা করানোর জন্য অর্থ জোগাড় করার জন্য আব্দুল্লাহ অনেক কাজ করছে, অনেক দিনরাত পরিশ্রম করছে, কিন্তু তার মায়ের চিকিৎসার জন্য সে আসলে কিছুই করতে পারছে না। তার মায়ের সম্ভবত জন্ডিস হয়েছে। শহরের কোনো হাসপাতালে নিয়ে তাকে দেখাতে হবে। অনেকদিন যাবতই অসুস্থ, সবসময় শুধু কাশি আর জ্বর থাকে শরীরে। আজকে একটু বেশি অসুস্থ হয়ে গেছে। আব্দুল্লাহ এসে তার মায়ের সেবা যত্ন করতে শুরু করলো। খানিকক্ষণ বাদে আব্দুল্লাহ লক্ষ্য করলো তার ঘরের সামনে দিয়ে একটা সাদা রঙের বিড়াল দৌড় মেরে বেরিয়ে গেল। আব্দুল্লাহ তখন কি করবে সে কিছুই বুঝতে পারছে না, কারণ হচ্ছে তার মা অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সে ঘর থেকে বেরিয়ে তার বাইরের বাড়ির পাশের এক চাচাকে বলল, চাচাজি, আমার মা তো অসুস্থ, কিছু টাকা যদি ধার দিতেন তাকে আমি হাসপাতালে নিয়ে ডাক্তার দেখাতে পারতাম। তার সে চাচাজি বললেন কি যে, এখন টাকা পয়সা নেই, টাকা পয়সা দেওয়া যাবে না, তুই যা। এটা বলার পরে আব্দুল্লাহর খানিকটা মন খারাপ হলো। সে বাড়িতে ফেরার পথে দেখতে পেল তার সামনে দিয়ে সেই সাদা রঙের বিড়ালটি আবার পার হয়ে গেল এবং তার দিকে অদ্ভুত রকমের দৃষ্টিতে তাকাচ্ছিল। আব্দুল্লাহ কিছুই বুঝতে পারছে না। এই বিড়ালটাকে সে গত কয়েকদিনে বেশ কয়েকবার দেখেছে আর তাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে। বিষয়টা দেখে আব্দুল্লাহর মনে একটু খটকা হলো। হয়তো বিড়ালটা আমাদেরকে পছন্দ করেছে, যার কারণে আমাদের বাড়িতে থাকার জন্য। তারপর আব্দুল্লাহ বাড়ির দিকে চলে আসলো। বাড়িতে আসার পরে দেখতে পেল সেই বিড়ালটি যাকে কিনা একটু আগেই রাস্তার ধারে রেখে এসেছিল, সেটা তার ঘরে তার মায়ের পাশে বসে আছে। আব্দুল্লাহর মাথায় কিছু ঢুকছে না, এই বিড়ালটা কি চাচ্ছে। তারপর সে যখন ঘরে ঢুকলো, বিড়ালটা লাফ দিয়ে ওই দিকে চলে গেল এবং হঠাৎ করে দেখি সেই বিড়ালটার ঘরের মধ্যে নেই। কারণ হচ্ছে ঘর থেকে যদি বের হতে হয় তাহলে তো তাকে অবশ্যই দরজা দিয়ে বের হতে হবে, কিন্তু সেই বিড়ালটা দরজা দিয়ে বের হয়নি। ওদিকে যাওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেল। আব্দুল্লাহ ভাবলো হয়তো বিড়ালটা কোথাও লুকিয়ে পড়েছে। সে আর সেদিকে মনোনিবেশ করলো না। তারপর আব্দুল্লাহর মা হঠাৎ করেই বলল কি যে, বাবা, আমার ভীষণ খারাপ লাগছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আব্দুল্লাহর ভীষণ মন খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ তার মাকে বেশ খানিকটা মাথায় পানি ঢেলে একটু সেবা যত্ন করে ঘুম পাড়িয়ে বাইরের দিকে চলে আসলো। আব্দুল্লাহর যখনই মন খারাপ হয়, ওই দিঘির পাড়ে বসে আব্দুল্লাহ চুপচাপ বাঁশি বাজায় এবং মাঝে মধ্যে গান, গজল, কোরআন তিলাওয়াত এসব কিছু করে। আব্দুল্লাহর একটা বাঁশি আছে, সে খুব সুন্দর করে সেই বাঁশিটা বাজাতে পারে, দেখতে পাতার মতো এবং গোলগাল একটা বাঁশি। এই বাঁশিটা তাকে দিয়েছিল শহরের একজন লোক আর কি। সে যখন বাজারে গিয়েছিল তখন এই বাঁশিটা সে তাকে উপহার স্বরূপ দিয়েছিল। সেই বাঁশিটাই আব্দুল্লাহ মাঝে মধ্যে বাজায়। সে ওইখানে গিয়ে সেই বাঁশিতে সুর তুলল। এত সুন্দর সুর পাহাড়ি উপত্যকায় একমাত্র আব্দুল্লাহ এত সুন্দর সুর দিতে পারে, এটা এই এলাকার সবাই জানে। মাঝে মধ্যে যখন আব্দুল্লাহ এই বাঁশিতে ফু দেয় তখন সবাই যেন মাতম হয়ে সেই বাঁশির আওয়াজ শোনে। আব্দুল্লাহ সেদিকে খুব মন খারাপ হলো এবং সেই দিঘির পাড়ে বসে সেই বাঁশিতে সুর তুলতে লাগলো। খানিকক্ষণ বাদে আব্দুল্লাহ লক্ষ্য করলো তার নাকে বেশ চমৎকার একটা সুঘ্রাণ ভেসে আসছে এবং সেই সুঘ্রাণটা কিসের ছিল আব্দুল্লাহ তার সোর্স খুঁজতে লাগলো। আশেপাশে তো কোনো গাছ নেই, কোনো সুন্দর ফুল গাছও নেই, তাহলে এই ঘ্রাণটা কোত্থেকে আসছে? আব্দুল্লাহ তখন সেই ঘ্রাণটা প্রাণ ভরে নিতে লাগলো, কারণ সেই ঘ্রাণটা ছিল এত মিষ্টি এবং মধুর যে কেউ সেই ঘ্রাণ শুনে আসলেই পাগল হয়ে যাবে। আব্দুল্লাহ বাঁশিতে আবার চোখ বন্ধ করে সুর তুলতে লাগলো। আহ, কি চমৎকার সুর! তারপর আব্দুল্লাহর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আব্দুল্লাহ যখন তার পাশের দিকে তাকালো, দেখতে পেল তার পাশে ঠিক 3-4 হাত দূরে সাদা জামা পরা কোনো একটা মেয়ে বসে আছে। আব্দুল্লাহর সঙ্গে সঙ্গে ভয় পেয়ে পাশে চিটকে পড়ে গেল। তারপর সেই মেয়েটি সেখান থেকে সেকেন্ডের মধ্যেই গায়েব হয়ে গেল। আব্দুল্লাহ কিছুই বুঝতে পারছে না তার সঙ্গে কি করছে। এটা কি দুঃস্বপ্ন ছিল নাকি তার ভ্রম ছিল? সে ভালোমতো চোখ কচলে বাঁদিকে তাকালো
কিন্তু সে বাদিকে আসলে কিছু দেখতে পেল না। আব্দুল্লাহর খানিকটা ভয় ভয় লাগতে শুরু করলো। সে দ্রুত ওইখান থেকে উঠে বাঁশি নিয়ে বাড়ির দিকে চলে গেল। বাড়িতে গিয়ে সে দেখে আসলে সত্যি অবাক। তার মাকে একটু আগে ভীষণ রকমের অসুস্থ দেখে গিয়েছে, আর এখন তার মা দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে। আব্দুল্লাহর মা তখন বলল, আমার এখন ভীষণ ভালো লাগছে রে। আসলে একটু আগে একটা মেয়ে এসেছিল, সেই মেয়েটা আমাকে একটা পানীয় খেতে দিল এবং বলল কি যে, আম্মা আপনি এই পানিটা খান, আপনি সুস্থ হয়ে যাবেন। নিশ্চয়ই সেই মেয়েটা আল্লাহর কোনো দূত ছিল। ওই পানীয়টা খাবার পর থেকেই আমার আসলেই খুব ভালো লাগছে। কেন বলতে পারবো না, তবে মেয়েটা একদম দূতের মতো এসে আমাকে এরকম ভাবে সুস্থ করে তুলল। আব্দুল্লাহ বুঝতে পারছে না তার সঙ্গে কি ঘটছে। বেশ কিছুদিন ধরে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। রাতে দুঃস্বপ্ন দেখছে, মাঝে মধ্যেই আশপাশে সাদা রঙের একটি বিড়ালকে ঘোরাফেরা করতে দেখছে। আবার জঙ্গলের মধ্যে তাকে কোন একটা খচ্চরের মতো জন্তু আক্রমণ করে বসলো। সেদিন আবার ওই উপত্যকার মধ্যে কালো জামা পরা কোনো একটা লোক তাকে ভয় দেখালো। সব মিলিয়ে আব্দুল্লাহর মাথার ভেতরে একটা জটলা পাকিয়ে গিয়েছে। আব্দুল্লাহ তার বিছানায় বসে বসে সে এইসবই ভাবছে। এইসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ করেই মধ্যরাতে আব্দুল্লাহর আবার সেই দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। এবার আর গলা চেপে ধরার দুঃস্বপ্ন নয়। সে যে মেয়েটিকে পুকুর ধারে গোসল করতে দেখেছিল, সেই মেয়েটি তার ঘরের সামনে সে যেখানে ঘুমায় সেই জায়গাটাতে দাঁড়িয়ে তাকে ডাকছে। সে বলল কি যে, আমি ভুল হয়ে গেছে, আমাকে মাফ করবেন। আমি আসলে সেদিনকে ইচ্ছা করে দেখতে যাইনি। আপনারা কারা সেটাই দেখতে গিয়েছিলাম, আমাকে মাফ করে দিবেন। আব্দুল্লাহ ঘুমের মধ্যে এইগুলোই বিড়বিড় করছিল এবং সে মনে মনে ভাবছিল হয়তো সে এখানেই দাঁড়িয়ে আছে মেয়েটি। তারপর আব্দুল্লাহর আচমকা ঘুম ভেঙে গেল। আব্দুল্লাহ লক্ষ্য করলো সাদা রঙের একটা আলো তার বারান্দা থেকে বেরিয়ে বাইরের দিকে চলে গেল। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গেই বিছানা থেকে উঠে সেই আলোটাকে ফলো করতে লাগলো। একটা আলো হাওয়ার মধ্যে ভাসছে। বিষয়টা দেখে সত্যি অবাক এবং চাঞ্চল্যকর করার মতো বিষয় না? আব্দুল্লাহ মনে মনে একটু ভীতু ছিল, তবুও কোনো চোর সন্দেহে সে তার পেছন পেছন যেতে শুরু করলো। তারপর খানিকটা দূরে গিয়েই চাদর দিয়ে তাকে খপ করে পেঁচিয়ে ধরলো এবং বলল কি যে, তুই কে বল? এই লাইট জ্বালিয়ে আমাদের বাড়িতে কেন এসেছিলি? আমাদের ছাগল চুরি করার জন্য? আব্দুল্লাহ যে একটা মেয়েকে জড়িয়ে ধরেছে সে সেটা তখন পর্যন্ত বুঝতে পারেনি, যতক্ষণ পর্যন্ত সে ওই পর্দাটা সরালো। তারপর সে মেয়েটা কোনো কথা বলছিল না, আর মেয়েটার গায়ে খুব বেশি একটা শক্তিও ছিল না যে নড়াচড়া করবে। পুরুষ মানুষ হলে হয়তো কিছু একটা বলতো বা করতো। এবং আলো কেন জ্বলছে সেই সোর্স আব্দুল্লাহ তখন পর্যন্ত খুঁজে পায়নি। তারপর আব্দুল্লাহ এসবই বলছিল, ঠিক তখনই ভেতর থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো, বলল কি যে, ছাড়ুন, আমাকে ছাড়ুন। এই কথা বলার পর আব্দুল্লাহ অনেকটা লজ্জা পেয়ে তার চাদরটা সরিয়ে নিল এবং সে পাশে সরে গেল এবং সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ সেই ঘ্রাণটা আবার তার নাকের কাছে পাচ্ছিল। আব্দুল্লাহ দেখতে পেল সেই রূপবতী মেয়েটি, যে মেয়েটিকে কিনা সেদিনকে সে পুকুর পাড়ে গোসল করতে দেখেছিল, সেই মেয়েটিকেই সে জড়িয়ে ধরেছে। এবং কি একটা লজ্জাজনক বিষয় সেটা ভেবে আব্দুল্লাহর কেমন যেন অন্যরকম লাগছে। আব্দুল্লাহ তখন বলল, মাফ করবেন, আমি আসলে বুঝতে পারিনি, কিন্তু আপনি কে? আপনি আমাদের বাড়িতে কি করছিলেন? আর আমি আসলে কিছু বুঝতে পারছি না, এরকম ইতস্তত করে বলছিল। তখন সেই মেয়েটি বলল কি যে, আপনি আমাকে এইভাবে পেঁচিয়ে ধরবেন, জড়িয়ে ধরবেন, আমি একদমই ভাবতে পারিনি। আপনি এমনটা কেন করলেন? আব্দুল্লাহ তখন বলল, আমাকে মাফ করবেন, আসলে আমি ভেবেছিলাম হয়তো কোনো চোর আমার বাড়িতে আমার বকরিগুলোকে চুরি করার জন্য এসেছে, এই জন্যই তো আমি বারান্দায় ঘুমাই। মেয়েটি তখন বলল, আচ্ছা, তবে আপনি যে আমাকে জড়িয়ে ধরেছেন সেটা আমার কাছে ভালোই লেগেছে। আব্দুল্লাহ বলল, ছি, এসব কি বলছেন? আর আপনি এত রাত্রেবেলা এরকম একটা শুনশান জায়গায় কি করছেন? আপনি কোথায় থাকেন? আর আমি আসলে সেদিনকে ভুল হয়ে গিয়েছিল, আপনাকে ওরকমভাবে পুকুর পাড়ে দেখতে যাওয়া আমার উচিত হয়নি। মেয়েটি তখন বলল কি যে, আমি ভেবেছিলাম তোমার ক্ষতি করব, কিন্তু পরবর্তীতে যখন তোমার ব্যাপারে খোঁজ নিয়েছি, তোমার ব্যাপারে জেনেছি, তারপর আর ক্ষতি করার মনোভাব হয়নি। তোমাকে দেখে আমার ভালোই লেগেছে। আচ্ছা, তুমি এত সুন্দর বাঁশি বাজাও, আগে জানতাম না। তোমার বাঁশির সুর আমাকে পাগল করে তুলেছে, যার কারণে তোমাকে আমি দেখতে এসেছি। তুমি আবার একটু বাঁশি বাজাবে? আমি তখন বললাম, আপনি কি বলুন তো, আমি আসলে আপনাকে চিনতে পারলাম না। আপনাকে তো এর আগে এই উপত্যকায় কখনো দেখিনি। আপনি কোথায় থাকেন এবং কি করেন? মেয়েটি তখন বলল, আমি সবই জানাবো, তবে তুমি যদি আমাকে তোমার বাঁশির সুর শোনাও তাহলে আমি সবই জানাবো তোমাকে।
ঠিক আছে। তারপর মেয়েটা দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল। আব্দুল্লাহ সত্যি অনেক লজ্জা পেয়েছে। সে সঙ্গে সঙ্গে তার চাদরটা উঠিয়ে ঘরের দিকে চলে আসলো। ওই দিন রাতে আব্দুল্লাহ বিন্দুমাত্র ঘুমাতে পারল না। তার পরের দিন ঘুম থেকে উঠে, সামান্যতম ঘুম হয়েছে, ঘুম থেকে উঠে দুধ দহন করে বাজারে বিক্রি করে আসলো এবং তারপরে ছাগলগুলোকে নিয়ে সে চড়াতে বেরিয়ে গেল। সে ছাগলগুলোকে নিয়ে একটা উপত্যকায় ছেড়ে দিয়ে সেখানে ছোট্ট একটা গাছ আছে, সেই গাছের ছায়ার তলে বসে বাঁশিটা হাতে নিল। গতকালকে মেয়েটা তাকে বলেছে যে বাঁশির সুর নাকি সেই মেয়েটার অনেক ভালো লাগে, সেজন্য সে একটু বেশি বেশি করেই বাঁশিটা নিয়ে বাজাতে শুরু করলো। সে যখন বাঁশিতে ফু দিল তখনই হঠাৎ করেই সেই আশেপাশে সেই সুঘ্রাণটা আবার পেতে লাগলো সে। তার মানে বোঝা যাচ্ছে সেই মেয়েটা তার আশেপাশেই আছে, কিন্তু সেই মেয়েটা কে, কোথায় থাকে এবং তাকে তো কোথাও দেখতে পাচ্ছে না আব্দুল্লাহ। আব্দুল্লাহ চোখ বন্ধ করে শুধুমাত্র সেই সুঘ্রাণটা নিতে লাগলো। সে যত গভীরভাবে বাঁশিতে সুর তুলছিল তত গভীরভাবেই সেই ঘ্রাণটা তার নাকে আসতে লাগলো এবং আস্তে আস্তে সেই ঘ্রাণটা তীব্রকর হচ্ছিল। আব্দুল্লাহ সত্যি সত্যি এবার আর চোখ বন্ধ করে রাখতে পারল না। সে সঙ্গে সঙ্গেই চোখ মেলে দিল, কিন্তু অবাক কাণ্ড, তার আশেপাশে সে কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু সে দিব্যি সেই ঘ্রাণটা পাচ্ছে। তারপর সে বলল কি যে, আপনি আপনি কি এখানে আছেন? আমি আসলে আপনার শরীরের সেই ঘ্রাণটা পাচ্ছি, কিন্তু আপনাকে তো কোথাও পাচ্ছি না। তখনই হাওয়ার মধ্যে থেকে একটা দৈব্য কণ্ঠ বলে উঠল, আমি তোমার পাশেই আছি এবং কি সুন্দর করে বাঁশি বাজাও তুমি। এই বাঁশির সুর শুনে আমি যে আমার ওইখানে থাকতে পারি না, আমি যে সঙ্গে সঙ্গে চলে আসি। কি জাদু করেছো আমাকে তুমি? তারপর আব্দুল্লাহ অনেকটা ভয় পেয়ে গেল, কারণ দেখা যাচ্ছে না কোনো মানুষ তেমন হতে পারে না, তাহলে কি সে কোনো ভূত প্রেত? আব্দুল্লাহর সেটাও বিশ্বাস করার মতো কোনো বিষয় নেই, কারণ হচ্ছে ভূত প্রেত হলে তো তারা দিনের বেলাতে আসবে না। আব্দুল্লাহ তখন বলে উঠল, আপনি কে, কোথা থেকে কথা বলছেন? আমি আসলে, আব্দুল্লাহ যে ভয় পেয়েছে মেয়েটা তখন বুঝতে পারল। তখন আব্দুল্লাহর ঠিক 5-6 হাত দূরে হঠাৎ করেই একদম মর্ফের মতো সে দৃশ্যমান হলো। আব্দুল্লাহ সেই মেয়েটাকে দেখে বলল, আপনি নিশ্চয়ই কোনো ভূত, তাই না? আপনি হঠাৎ করেই আসলেন কিভাবে? আব্দুল্লাহ এরকম করে ভয় পাচ্ছিল। তখনই মেয়েটা কিঞ্চিত হেসে দিয়ে বলল কি যে, আপনি আসলে একটু বোকা আছেন, ছোট মানুষ তো। তারপর আব্দুল্লাহ বলল, আমি একদমই ছোট না, আমার বয়স এবার 20 বছর। আমাকে দেখে কি ছোট মনে হয়? দেখুন আমার মুখে কত বড় বড় দাড়ি গোঁফ গজিয়েছে, আর আপনি আমাকে ছোট বলছেন। আব্দুল্লাহ ভয় থেকে হঠাৎ করে রেগে গেল। তারপর সেই মেয়েটা বলল কি যে, তোমাকে রাগী অবস্থায় খুব ভালো লাগে। তারপর আব্দুল্লাহ বললেন, কি ব্যাপার, বললেন না তো আপনি কে, এবং আপনি আমার পিছু কেন নিয়েছেন? মেয়েটি তখন বলল, আমি কে সেটা অবশ্যই তুমি জানো, এবং তুমি সেদিনকে আমাকে কেন বিরক্ত করেছিলে বলো তো? সেদিনকে যদি তুমি আমাকে বিরক্ত না করতে তাহলে তো তোমার প্রতি আমি পাগল হতাম না। আসলে মানুষের দুনিয়া সম্পর্কে আমার এতটা ধারণা ছিল না, আর মানুষ দেখতে কেমন হয় সেসব বিষয়েও আমার খুব কম জানা ছিল। আমার বাবা আমাকে মানুষের জগতে আসতে নিষেধ করেছেন, কিন্তু আমি আমার বান্ধবীদের সঙ্গে মাঝে মধ্যেই এই পুকুর ঘাটে গোসল করার জন্য আসি। এটা আমার প্রিয় কাজগুলোর মধ্যে থেকে একটি। বাবার চোখ ফাঁকি দিয়ে এখানে এসেছি এবং এখনও বাবার চোখ ফাঁকি দিয়ে আমি এখানে এসেছি। আব্দুল্লাহ তখন বলল, আসলে বুঝতে পারলাম না, আপনার বাবা কোথায় এবং আপনি কোথায় থাকেন? কিছুই তো বুঝতে পারছি না। মানুষের দুনিয়া মানে? তখন মেয়েটা বলল, আরে বুদ্ধুরাম, এখন পর্যন্ত বোঝনি? আমি তো কোনো মানুষ না, আমি হচ্ছি একটা জিন এবং আমার তালুক জিন জগৎ থেকে। এই কথা শুনে আব্দুল্লাহর সত্যি সত্যি এবার হাত পা কাঁপা শুরু করলো। আব্দুল্লাহ বলল, আপনি আমার সঙ্গে মজা করছেন তাই না? মেয়েটি তখন বলল, কেন মজা করবো বলুন তো? আপনি তো জানেন যে জিনেরা তাদের রূপ পরিবর্তন করতে পারে, জিনেরা চাইলেই যখন তখন যেখানে ইচ্ছা যেখানে যেতে পারে। আপনি জানেন না? আব্দুল্লাহ তখন বলল, হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু আপনি আমার কাছে কি চাচ্ছেন? আমি তো আসলে আমি জানি, যতটুকু জানি যে জিনেরা নাকি মানুষের ক্ষতি করার জন্য মানুষের কাছে আসে। আপনি কি আমার ক্ষতি করবেন? মেয়েটি তখন আবার অট্ট হাসিতে ফেটে পড়ল। আব্দুল্লাহ বলল, এটা কি কোনো হাসির বিষয়? মেয়েটা তখন বলল, তুমি তো আসলেই খুব বোকা আছো। আমি যদি তোমার ক্ষতি করার হতো তাহলে তো ক্ষতি করেই দিতাম এতক্ষণ। তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে গোসল করতে দেখবে আর তোমার ক্ষতি করবো না, এমনটা কি হয় নাকি? করেছিলাম তো। সেদিন জঙ্গলের ভেতরে যখন তোমাকে একা পেয়েছিলাম, ভেবেছিলাম তোমাকে একদম বেশ ভালোভাবে ভয় দেখাবো এবং ক্ষতি করব। কিন্তু জঙ্গলের ভেতরে সেদিন প্রথম তোমাকে দেখে আমার সত্যিই অনেক ভালো লেগে গিয়েছিল, এবং তারপরে যখন আমি তোমাকে আরও ভেতর থেকে জানতে শুরু করলাম, তোমাকে দেখতে শুরু করলাম, বুঝতে শুরু করলাম, তোমার পরিবার সম্পর্কে জানতে শুরু করলাম, তোমার বাড়ির আশপাশ দিয়ে ঘোরাফেরা করতে শুরু করলাম, তখন দেখতে পেলাম, আর বিশেষ করে সেদিনকের বাঁশির সুর আমাকে একদম পাগল করে দিয়েছে।
এইসব দিক দিয়ে চিন্তা করতে গেলে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। আব্দুল্লাহ তখন বলল, এটা কি সম্ভব নাকি? মেয়েটি তখন বলল, মানুষ এবং জিন জাতি দুটোকে কিন্তু মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেহেতু এটাকে কিন্তু আপনি খণ্ডাতে পারবেন না। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এটাই বড় কথা। আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। আব্দুল্লাহর মনের মধ্যে একটু প্রেমের বাঁশি বাজতে শুরু করলো, কারণ যৌবনের প্রথম প্রেম। আব্দুল্লাহ এর আগে কোনোদিন প্রেম করেনি, এমনকি কোনো মেয়ের সংস্পর্শেও আসেনি। আব্দুল্লাহ তখন লজ্জা পেয়ে গেল গত রাতের কথা ভেবে, কারণ গত রাতেই এই মেয়েটাকে এসে জড়িয়ে ধরেছিল। আর মেয়েটা যে এত পরিমাণ রূপবতী, মেয়েটার প্রতি তার একটু হলেও অনুভূতি তার মনের মধ্যে আছে, কারণ সেদিন প্রথম দেখাই আব্দুল্লাহ মেয়েটাকে অসম্ভব রকমের পছন্দ করে ফেলেছিল। তারপর আব্দুল্লাহ যখন মেয়েটিকে বলল, আপনি কি সত্যি বলছেন? আমার আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনি একজন পরী, জিন এবং আমাকে এরকম ভাবে প্রেমের প্রস্তাব দিচ্ছেন। সেই মেয়েটি তখন বলল, হ্যাঁ, আমার নাম রোকসানা এবং আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। তখন আব্দুল্লাহ বলল, বাহ, মাশাআল্লাহ, খুব ভালো নাম তো। রোকসানা আমার খুবই প্রিয় নাম। আমার এক মামাতো বোনের নাম রোকসানা ছিল। আমরা খুব ছোটবেলায় একসাথে তখন খেলাধুলা করতাম, তারপর থেকে তাদের সাথে দেখা হয়নি। রোকসানা খুব সুন্দর নাম। পরীটা তখন বলল, হ্যাঁ, আমার নাম রোকসানা এবং এটা আমার বাবা রেখেছে আমার নামটা। আব্দুল্লাহ তখন বলল, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এরকম বেশ খানিকক্ষণ তারা গল্প করতে লাগলো। আব্দুল্লাহর কেন যেন মেয়েটার সঙ্গে গল্প করতে খুব ভালো লাগতো। আব্দুল্লাহ সেখানে বসে মেয়েটার সঙ্গে গল্প করছিল। তারপর কিছুক্ষণ বাদে মেয়েটা বলল, এখন আমি আসি, হ্যাঁ, আমি রাত্রেবেলা আসবো তোমার বাঁশির সুর শোনার জন্য। তুমি এই বাঁশি বাজি আমাকে ডাক দিলে আমি চলে আসবো, ঠিক আছে? আব্দুল্লাহ তখন সেখান থেকে চলে যাবে এবং সেই মেয়েটাও চলে গেল। আব্দুল্লাহর মনের মধ্যে এক অন্যরকম উথাল পাতাল হতে শুরু করলো, কারণ হচ্ছে আব্দুল্লাহ বুঝতে পারছে যে সত্যিই সে নির্ঘাত মেয়েটার প্রেমে পড়েছে এবং মেয়েটাও তার প্রেমে পড়েছে। এবং সেটা তো স্বাভাবিক কোনো মেয়ে মানুষ নয়, সে তো একটা জিন পরী। এবং সে কি জিন পরীর সঙ্গে প্রেম করবে? মেয়েটি বলেছে রাত্রে তার সঙ্গে দেখা করতে আসবে। আব্দুল্লাহ একটা অন্যরকম দোটানার মধ্যে পড়ে গেল। তাহলে কি এই মেয়েটাই সেদিনকে আব্দুল্লাহর বাড়িতে তার মায়ের কাছে এসেছিল এবং তার মায়ের সেবা যত্ন করেছে? কিছুই আব্দুল্লাহর মাথায় ঢুকছে না। আব্দুল্লাহ ছাগলগুলোকে নিয়ে সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে তার মনের মধ্যে আজকে বেশ খানিকটা খুশির ঝলক দেখা গেল, কারণ সে খুশি খুশি ছিল। তারপর সে ভেতরে গিয়ে তার মাকে বলল, মা, খাবার দাও, ক্ষুধা লেগেছে। আব্দুল্লাহর মা তখন বলল, রান্না এখনো শেষ হয়নি বাবা, তুই বস, আমি একটু পরেই খাবার দিচ্ছি। আব্দুল্লাহ খাবারগুলোকে খোয়ারে বেঁধে সুন্দর মতো হাত মুখ ধুয়ে চলে গেল সেই দিঘির পাড়ে। তখন সন্ধ্যার বেশ খানিকটা ঝলক নেমে এসেছে, সূর্যের আলো নিভে গিয়েছে, অন্ধকার নেমে এসেছে। তারপর সে সেই দিঘির পাড়ে বসে সে তার বাঁশিতে সুর দিতে শুরু করলো। বাঁশিতে সুর দেওয়ার 1-1.5 মিনিট পরেই আব্দুল্লাহ তার নাকে সেই সুঘ্রাণটা পেতে শুরু করলো। এটা আর কারণ নয়, এটা হচ্ছে সেই মেয়েটির গায়ের সুঘ্রাণ, যে মেয়েটিকে সে সবসময় তার আশেপাশে দেখতে পায়। এবং সেই মেয়েটি যে একটা পরী, সেটা আব্দুল্লাহর মাঝে মধ্যে বিশ্বাস করতে খুব কষ্ট হয়। আব্দুল্লাহ বেশ খানিকক্ষণ বাঁশি বাজালো এবং বাঁশিতে এত সুন্দর সুর তুলল। সুর তোলার পরে যখন সে বাদিকে তাকালো, দেখলো সেই মেয়েটি তার পাশে বসে আছে। মেয়েটি চোখ বন্ধ করে তার বাঁশির সুর শুনছে। আব্দুল্লাহ তখন বলল, আচ্ছা, আপনি এত সুন্দরী কেন বলুন তো? আমি প্রথমে ভেবেছিলাম যে আপনি যদি আমাদের এলাকার কোনো মেয়ে হন তাহলে আপনাকে আমি বিয়ের প্রস্তাব দিব, কিন্তু আপনি যে একটা জিন পরী সেটা আমি সত্যিই জানতাম না। আমি আসলে ওই উপত্যকায় প্রথম দিন আপনাকে দেখে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি যেহেতু গরিব দরিদ্র, সেহেতু আপনার মতো এত সুন্দরী একটা মেয়ে আমাকে ভালোবাসবে কিনা, আমাকে পছন্দ করবে কিনা, সেই ভয়েই আমি আর সেখানে যাওয়ার সাহস পাইনি। আর সেদিনকে আপনি ওইখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলেন, গায়েব হয়ে গিয়েছিলেন, ওইটা দেখেই আমি কিঞ্চিত ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আপনি যে আমাকে ভালোবাসবেন সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আমিও কেন জানি না আপনার প্রতি একটা অন্যরকম বৈরাগ্য অনুভব করছি। আমি রাতের বেলা আপনার কল্পনা ছাড়া ঘুমাতে পারি না, কেন বলুন তো? তখন রোকসানা বলল, আমাকে ভালোবাসো তাই? আর আপনি কি করছো? আমাকে তুমি করে বলো। আমি তুমি করে বলছি, দেখো না। তখন আব্দুল্লাহ বলল, আচ্ছা ঠিক আছে। মেয়েটি তখন জানালো যে এত সুন্দর করে বাঁশি বাজাতে পারো, শিখেছো কোথা থেকে? আব্দুল্লাহ তখন বলল, আমাদের বাজারে এক লোক আছে, তিনি খুব সুন্দর বাঁশি বাজান। আমার বাঁশি বাজানোর শখ ছিল, যার কারণে আমি তার থেকেই এই বাঁশি বাজানো শিখেছি। আর আমাকে এই বাঁশিটা একজন বৈদেশী দিয়েছে, তিনিও খুব সুন্দর বাঁশি বাজাতে পারতেন। আমাকে দেখে বললেন, ছোকরা, তুমি এটা নাও, এটা তোমার জন্য। তারপর থেকেই আমি এই বাঁশিটা নিয়ে বাজানো শিখেছি এবং খুব চমৎকার বাঁশি বাজাই সেটা আমিও জানি। তখন রোকসানা বলল, তুমি যে খুব
অসাধারণ বাঁশি বাজাও সেটা বোঝার বাকি নেই আমার। এবং এই বাঁশির সুর আমাকে সত্যিই ঘরে থাকতে দেয় না, আমাকে একদম পাগল করে দেয়। এত বেশি পাগল করে দেয় যে আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি একদম মনের অন্তঃস্থল থেকে। তখন আব্দুল্লাহ বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রুকসানা, এবং আমি তোমাকে অনেক বেশি করে আমার জীবনে চাই। তখন রুকসানা তার কাছে এগিয়ে আসলো এবং তার পাশে বসলো। প্রথমবার মতো আব্দুল্লাহর হাত রুকসানা চেপে ধরল এবং বলল, এই হাত আমি কখনোই ছাড়বো না, আমি সবসময় তোমার সঙ্গে থাকবো এবং তোমাকে ভালোবেসে যাব। তারপর আব্দুল্লাহর মনের মধ্যে যেন অন্যরকম একটা গুঞ্জন বাজতে শুরু করলো। তখন আব্দুল্লাহর মা তাকে ডেকে বলল কি যে, আব্দুল্লাহ, বাবা আব্দুল্লাহ, খাবার হয়ে গেছে, আয় খাইতে আয়। আব্দুল্লাহ তখন বলল, আসছি মা। তখন সেই মেয়েটি বলল, যাও খেয়ে আসো, আমি রাতে আসবো, ঠিক আছে? এখন আমি যাই, না হলে বাবা যদি দেখে ফেলে তাহলে আমাকে অনেক বকাঝকা করবে, আর আমার সবসময় বের হওয়া নিষেধ আছে। তারপর আব্দুল্লাহ দেখল কি যে রোকসানা চোখের পলকে সেখান থেকে গায়েব হয়ে গেল। আব্দুল্লাহর মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ এবং খুশি 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 ছিল। সে বাড়িতে গিয়ে মিটির মিটির করে হাসছিল। আব্দুল্লাহর মা তখন বলল, কিরে বাবা, কি হয়েছে? এরকম মিটির মিটির করে চুপচাপ হাসছিস কিসের জন্য? তখনই আব্দুল্লাহ বলে উঠল, আরে না মা, কি হবে, কিছুই হয়নি। আব্দুল্লাহর জীবনের প্রথম প্রেম, তার মনের মধ্যে কি হচ্ছে সেটা আপনারা অনেকেই হয়তো বুঝতে পারবেন যারা জীবনে প্রেম করেছেন। আব্দুল্লাহ রাতে ঘুমাতে গেল, তার কেমন যেন ঘুম আসছিল না, শুধুমাত্র রোকসানার কথাই তার মনে হচ্ছিল। আব্দুল্লাহ তখন কখন চোখ লেগে গেল এবং কখন ঘুমিয়ে পড়ল সেটা সে নিজেও বলতে পারবে না। হঠাৎ করে মধ্যরাতে আব্দুল্লাহ কারো একজনের ডাকে তার ঘুম ভেঙে গেল। আব্দুল্লাহ উঠে দেখল তার সামনে রোকসানা দাঁড়িয়ে আছে এবং রোকসানার গা দিয়ে তখনও সেদিনকার মতো জল জল করে আলোর মতো কিছু একটা জ্বলছে এবং তার জামাটার ভেতর থেকে মনে হচ্ছে বাতি জ্বলছে। আব্দুল্লাহ উঠে বলল, রোকসানা তুমি? আব্দুল্লাহ ঘুম থেকে উঠে কিছু বুঝতে পারছে না, খানিকক্ষণ বুঝতে লাগলো। তারপর সে উঠে রোকসানাকে বলল, একটু বসো, আমি কুয়ো থেকে হাত মুখ ধুয়ে আসি। তারপর আব্দুল্লাহ কুয়ো থেকে হাত মুখ ধুয়ে এসে বলল, রোকসানা, তুমি এত রাতে কেন এসেছ? রোকসানা তখন বলল কি যে, আমি তোমাকে বলেছিলাম না রাত্রে আসবো, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, আমার খুবই প্রিয় স্থান। এরকম একটা প্রিয় স্থান যেমন এইখানে মাঝে মধ্যে আমি গোসল করার জন্য আসি, এরকম আরও একটা প্রিয় স্থান আছে, সেই প্রিয় স্থানে তোমাকে আমি নিয়ে যাব এবং সেই জায়গাটা এত সুন্দর তুমি দেখলে সত্যি পাগল হয়ে যাবে। আমি বললাম, সেটা কোথায়? আমাদের এখানেই। রোকসানা তখন বলল, আরে না না, সেটা হচ্ছে আমাদের ওইখানে পরিস্থানে। আমি বললাম, পরিস্থান মানে? রোকসানা বলল কি যে, এত ইতস্তত করার কি আছে, তুমি আমাকে পছন্দ করো না, আমাকে বিশ্বাস করো না? তখন আব্দুল্লাহ বলল কি যে, হ্যাঁ তা করি, কিন্তু আমি তো এর আগে কোনোদিন জিনের দুনিয়ায় বা পরিস্থানে যাইনি, সেখানটা দেখতে কেমন হয় সেটাও আমি জানি না। এরপর আব্দুল্লাহ বলল কি যে, আমি কি যাব? রোকসানা তখন বলল, হ্যাঁ অবশ্যই যাবে, চলো চলো তাড়াতাড়ি, আমি তোমাকে সকাল হওয়ার আগেই দিয়ে যাব, আর তোমার মা এখানে আছে, সমস্যা নেই, ওইটা আমি সামলে নিব। তারপর আব্দুল্লাহ বলল কি যে, আমি কিভাবে যাব বুঝতে পারছি না। তখন রোকসানা বলল, আসলেই তো তুমি খুব বোকা, তুমি চলো। তারপর সে বলল কি যে, তুমি চোখটা বন্ধ করো, তারপর দেখো তুমি কোথায় থাকো। আব্দুল্লাহ চোখ বন্ধ করে ফেলল। খানিকক্ষণ বাদে রোকসানা তার হাত চেপে ধরল। তারপর একটু পরে যখন সে চোখ খুলল, খুব কম সেকেন্ডের মধ্যে, হয়তো 10-15 সেকেন্ড, এই 10-15 সেকেন্ডের মধ্যে সেই আলোর গতিতে অন্য একটা জায়গায় চলে এসেছে। সেটা দেখেই আব্দুল্লাহর কেমন যেন অন্যরকম লাগছে। এটা কি বাস্তব ছিল নাকি অন্য কিছু ছিল? আব্দুল্লাহ সামনের দিকে তাকিয়ে দেখল বিশাল বড় এক চাঁদ ঢেউয়ের নগরীতে চারিদিকে ছেয়ে গিয়েছে এবং সেই সাথে বেশ চমৎকার ফুলের বাগান, বেশ সুন্দর সুন্দর ফুল থোকায় থোকায় ধরে আছে এবং চারিদিকে বেশ চমৎকার চমৎকার সব ফল, এবং একটু দূরেই ছোট্ট একটা দোলনার মতো জায়গা আছে। সেই জায়গাটার পাশে একটা নদী বয়ে গিয়েছে। আব্দুল্লাহ সত্যি দেখে বিষম খেলো। এরকম সুন্দর জায়গায় আব্দুল্লাহ এর আগে কখনো আসেনি, আর এর আগে রোকসানার সঙ্গেও তো সে এরকমভাবে বের হয়নি। তবে আব্দুল্লাহর মনে মনে লজ্জা লাগছে এটা ভেবে যে সে রোকসানাকে সেদিনকে কিরকমভাবে জড়িয়ে ধরেছিল। তখন সে রোকসানাকে বলল, এই জায়গাটা তোমাদের পরিস্থান? মাশাআল্লাহ, খুব সুন্দর তো। তখন রোকসানা বলল, খুব সুন্দর, আমি এই জায়গাটায় আমার বাবাকে বলে বানিয়েছি, আমার আব্বাজান এই জায়গাটা আমার জন্য বানিয়ে দিয়েছে, আমি এখানে মাঝে মধ্যেই আসি, এখান থেকে খুব বেশি দূরে নয় আমরা যেখানে থাকি। তারপর আব্দুল্লাহ বলল, আসলে খুব চমৎকার জায়গা। খানিকক্ষণ বাদে আব্দুল্লাহ রোকসানাকে ধরে বলল কি যে, তোমার হাত এরকম নরম এবং ঠান্ডা থাকে কিসের জন্য সবসময়? তখন রোকসানা বলল,
জিনেদের হাত এরকমই থাকে, বেশ ঠান্ডা এবং নরম, আর আমরা তো এরকম ভাবেই তৈরি। আব্দুল্লাহ বলল, আসলেই তুমি অনেক সুন্দর রোকসানা, তোমাকে আমি সারা জীবন আমার পাশে পেতে চাই। আমার সারা জীবন আমার পাশে থাকবে তো? তখন রোকসানা বলল, হ্যাঁ, সারা জীবনই আমি তোমার পাশে থাকবো এবং তোমাকে ভালোবেসে যাবো। তারপর রোকসানা আব্দুল্লাহর হাত ধরে সেই দোলনার কাছে আসলো। দোলনার সামনে একটা নদী বয়ে গিয়েছে এবং সেই দোলনাটা এত চমৎকার করে বানানো যে সেই দোলনায় বসলে বোঝা যায়। পাশে রোকসানা বসে আছে। রোকসানার গায়ের ঘ্রাণ আব্দুল্লাহকে যেন পাগল করে দিচ্ছে। তারপর রোকসানা তার পাশে বসে তাকে বলল কি যে, জায়গাটা কেমন লাগছে আব্দুল্লাহ? আব্দুল্লাহ তখন বলল, খুব ভালো লাগছে এবং আমার জীবনে যে এরকম কোনো ঘটনা ঘটবে সেটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। তখন রোকসানা বলল কি যে, আচ্ছা আব্দুল্লাহ, তোমার বাবা মারা গিয়েছে কিভাবে এবং কবে মারা গিয়েছে? কারণ আব্দুল্লাহ তো এইসব বিষয়ে রোকসানাকে কিছু বলেনি। আব্দুল্লাহ তখন বলল, সেসব বিষয়ে আর কি বলবো রোকসানা, আসলে আমাদের কপালটাই মন্দ। মন্দ বলেই তো আমার চাচারা আমাদেরকে ঠকিয়েছে। আমার বাবা মারা যাওয়ার পরে আমরা অনেক হেনস্থার শিকার হয়েছি। তখন রোকসানা বলল, কি হবে বলো তো, আমি শুনতে চাই। তখন আব্দুল্লাহ বলল, আসলে আমার বাবা একজন ব্যবসায়ী ছিল এবং সে নানান জায়গায় ছাগল বকরি এসব ব্যবসায় বিক্রি করে বেড়াতো। আমাদের বেশ কিছু বকরি ছিল এবং খামার ছিল। সেই খামারের অংশীদার হিসাবে আমার এক চাচা ছিল। আমার আব্বার বেশ ভালো বন্ধু ছিলেন। আমাদের সংসার ছোটবেলা থেকে খুব ভালো চলতো। আমার বয়স যখন 10-12 বছর, এসব বিষয় আমি দেখতাম। আব্বা বিভিন্ন জায়গায় বাণিজ্য করার জন্য যেতেন এবং এইসব করেই আমাদের জীবনযাপন চলতো। আমাদের যে পরিমাণ ছাগল বকরি ছিল সেগুলো যদি আমরা পেতাম তাহলে হয়তো এতদিন আমরা বড়লোক থাকতাম। কিন্তু আমার চাচাজি আমার আব্বা মারা যাওয়ার পরে ঠকিয়েছেন। হঠাৎ করে একদিন আমার আব্বা অসুস্থ হয়ে পড়েন এবং তাকে যখন আমরা হাসপাতালে নেই, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমার আব্বাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং তারপর থেকে আমাদের জীবনে দুর্বিষহ এক অন্যরকম অভাব নেমে আসে। কারণ হচ্ছে, আব্বা মারা যাওয়ার পরে আমার চাচা বলেছিলেন যে আমার আব্বা নাকি অনেক ধার নিয়েছিলেন তার থেকে এবং এই ব্যবসা প্রতিষ্ঠানের বেশিরভাগই বকরি এবং সব কিছুই তার। কারণ হচ্ছে, আমাদের কাছে কোনো দলিল ছিল না। দলিল না থাকার কারণে আমরা সেগুলোকে আসলে নিতে পারিনি, কারণ আব্বা তো এগুলো দলিল করে যাননি। আমার আব্বা আসলে খুবই ভালো একজন মানুষ ছিলেন। আমি যতটুকু দেখেছি, আমার বয়স যখন 12-13 বছর তখন আমার আব্বা মারা যান এবং তারপরে আমি যখন চাচাজির কাছে গিয়ে বলি, চাচাজি আমাদের ব্যবসাপাতি আমাদেরকে বুঝিয়ে দিন, আমরাই এখন থেকে করব। তখন আমার সেই চাচা কি বলে শুনবে? সেই চাচা বলে কি যে, তোর আব্বা তোদের জন্য কিছুই রেখে যায়নি, বরঞ্চ আরও ঋণ রেখে গিয়েছে। আর আমি ভালো মানুষ বলেই তোদের উপর থেকে আমি সেই ঋণের বোঝাটা নিচ্ছি না। তবে আমি জানি, আমার আম্মাও জানে যে আমার আব্বার ব্যবসা প্রতিষ্ঠান বা যতগুলো বকরি ছিল বেশিরভাগই আমার আব্বা জানের ছিল। কিন্তু আমার চাচাজান ঠকিয়ে সেগুলো তার নিজের দখলে নিয়েছে এবং নিয়ে আমাদেরকে বলেছে আমরা নাকি আর বেশি ঋণ রয়েছি। সে ঋণ নাকি সে মওকুফ করেছে। উল্টো আমাদের জিনিস নিয়ে বলেছে যে আমরা নাকি তার ঋণ মওকুফ করেছি, সে নাকি করেছে। আর এগুলো করে সে মাত্র 2টো বকরি দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেয়। আমার আব্বার ব্যবসায়ী প্রায় 200-300 বকরি ছিল এবং সবগুলোই সে নিজে দখল করে নিয়েছে। আমার আম্মা যেহেতু অনেক অসহায় ছিল এবং আমরা অসহায় ছিলাম, সেহেতু আর কিছু করার ছিল না। আর গ্রামের মোড়লের কাছেও বিচার দিয়ে তেমন কোনো কাজ হয়নি। আমার সেই চাচাজি মোড়লকে টাকা পয়সা খাইয়ে সে নিজের করে নিয়েছে সব কিছু। এভাবে করেই তারপর আর কি, আমরা যেহেতু অসহায় ছিলাম, এরকমভাবেই সে ছোটোবেলা থেকেই আমি এরকম করে বড় হয়েছি। আর আব্বা মারা যাওয়ার পর থেকেই পড়াশোনাটা আমার আর করা হয়নি। আমি এরকম করেই আমার মায়ের সেবা যত্ন করে যাচ্ছি এবং সেই 2টো বকরি থেকে আজকে প্রায় 20-30টা বকরিতে আমি রূপান্তর করেছি এবং এরকম করে আমার সংসার চলছে ভালো মতো। তখন সে কান্না করে দিল, বলল কি যে, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে তুমি বড় হয়েছো তাই না? তখন আব্দুল্লাহ বলল, রোকসানা তুমি কান্না করছো কিসের জন্য? তখন রোকসানা বলল, তোমাকে না দেখলে আসলে বুঝতেই পারতাম না যে ভালো মানুষের প্রতিমূর্তি কেমন হয়। তোমার আব্বা নিশ্চয়ই খুব ভালো মানুষ ছিলেন। তারপর হঠাৎ করে রোকসানা আব্দুল্লাহর ঠোঁটে ঠোঁট রাখলো এবং আব্দুল্লাহ মুহূর্তের মধ্যেই যেন গলে গেল। এমন একটা ঘটনা ঘটবে আব্দুল্লাহ একদমই বুঝতে পারেনি। অনেকক্ষণ চুমু খেলো রোকসানা আব্দুল্লাহকে। তারপর আব্দুল্লাহ তার চোখ ছানাবড়া করে বলল, এটা কি করলে? তখন রোকসানা বলল কি যে, আমি জানি তোমার মনে অনেক দুঃখ, সেই দুঃখটাই দূর করে দিলাম এবং আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই বলে সে আব্দুল্লাহকে শক্ত করে জড়িয়ে ধরল। আব্দুল্লাহ রোকসানার ভিতরে ঢুকিয়ে যেন মনে হচ্ছিল সে স্বর্গের মধ্যে আছে, কারণ এত সুন্দর অনুভূতি সে জীবনে কোনোদিন পেয়েছে কিনা জানি না। আব্দুল্লাহ সত্যি কেমন যেন অন্যরকম লাগছে। রোকসানাকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে সে অন্যরকম একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলল
এবং রোকসানার শরীর মন সবকিছুই অনেক নরম এবং রোকসানাকে পেয়ে সে জীবনের সবটুকু সুখ পেয়েছে এমনটুকুই সে ভাবতে লাগলো। আকাশের উপর ভরা জ্যোৎস্না এবং চারিদিকে সুন্দর ফুলের বাগান, এরকম একটা জায়গায় প্রেমিকাকে জড়িয়ে ধরে তাকে চুমু খাওয়ার অনুভূতি অসাধারণ। প্রিয় দর্শক, এই গল্পের প্রথম পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্ব কি হবে সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম। আশা করি আমাদের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগছে। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন।